ঢাকা সেনানিবাসের MES ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুমের মামলার আসামি সেনা কর্মকর্তারা কোন কারাগারে থাকবে তা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, আসামি গ্রেফতারের এখতিয়ার পুলিশের, সেনাবাহিনীর নয়। আইন অনুযায়ী আসামি গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গুমের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে রয়েছেন 25 জন সাবেক ও কর্মরত সেনা কর্মকর্তা। এদের মধ্যে 15 জনকে শনিবার হেফাজতে নেয় সেনা সদর দপ্তর। গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করলেও ওই সেনা সদস্যরা গ্রেপ্তার কিনা তা এখনও স্পষ্ট নয় প্রসিকিউশন। এরই মধ্যে সোমবার ঢাকা সেনানিবাসের MES ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে। তবে গুমের মামলার আসামি সেনা কর্মকর্তারা কোন কারাগারে থাকবেন তা নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামি গ্রেফতারের এখতিয়ার পুলিশের। আইন অনুযায়ী আসামি গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারো নয়। কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। এদিন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভি ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এদিকে জুলাই গণ আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 21 অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন পিআরের দাবিতে আন্দোলন খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার পায়তারা চলছে। আগামী নির্বাচনে মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় করছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনাকে আড়াল করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে 1971 সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা
বিশ্বাস করেন। এ সময় জাতীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। পিআর এই বিষয়টা অনেক দেশে আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য, তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরই ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন। মির্জা ফখরুল বলেন, সব জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশ, বিশেষ কোনো সম্প্রদায়কে আলাদা করে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজন করতে নির্বাচন কমিশনার কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রস্তুতি রাখতেও ইসিকে আহ্বান জানিয়েছে দলটি। রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 2 দফায় ভোট হলে খরচ বাড়বে বলে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের দিনই হবে কিনা এ বিষয়ে ঐক্য হয়নি রাজনৈতিক দলগুলোর। সেই প্রেক্ষাপটে গণভোট আয়োজনের সময় নিয়ে নিজেদের দলীয় দাবি ইসিকে জানাতে সোমবার নির্বাচন কমিশনে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠকে বসেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ প্রায় 3 ঘণ্টা চলে এই বৈঠক। পরে ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়েবে আমির জানান, জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট একই দিনে হলে জুলাই সনদ গুরুত্ব হারাবে। একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে। 2, ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন, এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে হওয়া উচিত বলেও কমিশনে মত দিয়েছে দলটি। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। আমরা বলেছি যে আপনারা 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত, তারপরে এটার ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোড ম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। এসব দাবির বিষয়ে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত নেতারা। সমন্বয়কদের সাথে উপদেষ্টাদের কোনো দূরত্ব নেই বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সেফ এক্সিট নেবেন না বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে নাহিদ ইসলাম সেফ এক্সিটের কথা বলতে পারেন। সচিবালয়ে তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম সহ ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগে উদ্যোগ স্থগিত রয়েছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের আলোচনা চলছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। নাহিদ ইসলামের সেফ এক্সিটের মন্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। হঠাৎ করেই কেন এই সন্দেহ, অবিশ্বাস? উপদেষ্টাদের সাথে কি সমন্বয়কদের দূরত্ব তৈরি হয়েছে? এসব প্রশ্নের উত্তর দেন ধর্ম উপদেষ্টা। এটা নাহিদ সাহেব ভালো বলতে পারবেন। আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলো তো আর 100 বার নীতিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই।
আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই। ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই, ছোট শহরে আমার কোনো বাড়ি নেই বা আমার কোনো ফ্ল্যাট নাই। তো আমার বাইরে সেফ এক্সিট, আমি কোথাও রাস্তায় গিয়ে বলে শুয়ে থাকবো? সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের বিষয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, ধর্মীয় নেতাদের চাপের মুখে সঙ্গীতের শিক্ষক নিয়োগের উদ্যোগ বন্ধ রয়েছে। আলোচনা চলছে ধর্মীয় শিক্ষক নিয়োগের। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটা নিয়ে আপনার বসা দরকার। উনি এটাও আমারে বলেছেন সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না, এটাও বলে। আমি ওনাকে একটা ডিউ লেটার দিয়েছিলাম, যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, যেটা বিগত গভর্নমেন্ট MA অ্যারাবিক, MA ইসলামিক স্টাডিজের ইকুইভ্যালেন্স, আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবে না। বলুন, আমি এটা বিবেচনা করব। তিনি জানান, এখন পর্যন্ত হজে যেতে নিবন্ধন করেছেন প্রায় 60,000 মুসল্লি। নিবন্ধনের সময় বাড়তে পারে। আমরা আশাবাদী সময় একটু বাড়তে পারে। 20% বাড়ি ভাড়া করা সহ 3 দাবি মেনে রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল মার্চ টু সচিবালয়ে কর্মসূচি পালন করবে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ হোসেন আজিজি কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে ক্লাস পরীক্ষা হয়নি দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। মিজান শাহজাহানের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবির সপক্ষে দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষকরা বলেন, বারবার আশ্বাস দিয়েও তাদের সঙ্গে প্রহসন করেছে সরকার। এবার আর কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন জারি হলেই শ্রেণীকক্ষে ফিরবেন তারা। বিশ্বের সব দেশে শিক্ষকরা সব থেকে হাই স্যালারি পায়। আপনি চীন দেখেন, আপনি আমেরিকা দেখেন, সব জায়গায়। অথচ আমরা একটা দরিদ্র জাতি হিসাবে একটা বাসা ভাড়া কোথায় পাওয়া যায় 1000 টাকা দিয়ে? আমরা 20% বাড়ি ভাড়া দাবি করতে, সেটা কি সরকারের সক্ষমতা নাই? তাহলে এই বৈষম্য কেন, এই জুলুম কেন আমাদের উপরে? কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরবো। শিক্ষকদের জাতির বিবেক বলা হলেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি মন্তব্য করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এজন্য দায়ীদের বিচার চান তারা। গতকাল আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, সেখানে আমাদেরকে পুলিশ প্রশাসন জল কামান নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, আমাদের আঘাত করেছে, লাঠিচার্জ করেছে, আমার শিক্ষক ভাইকে রক্তাক্ত করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে জামাত ইসলামী। সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের প্রতি যদি একমত হন, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হতে মোটেই সময় লাগবে না ইনশাআল্লাহ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।